ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। যদি আমি আরো আগে ভর্তি হতাম তাহলে আজকে আমার সিলেবাস শেষ থাকতো। এখন যদি ভর্তি হই তবেও হয়তো আমার সিলেবাস শেষ হবে। তো এরকম মাঝে মধ্যে আমরা বিভিন্ন শর্ত যুক্ত কথাবার্তা বলি, আবার এমন শর্ত দেই যে শর্ত থাকা যে কথা, না থাকা একই কথা। অর্থাৎ শর্ত ফলাইলেও যে রেজাল্ট পাওয়া যাবে, শর্ত না ফলাইলেও একই রেজাল্ট পাওয়া যাবে। তো এরকম ভাবে আমাদের বিভিন্ন শর্ত ভিত্তিক কথাবার্তা আছে। আর এসব শর্ত ভিত্তিক কথাবার্তা বলার সময় আমরা ইংলিশে ইউজ করে থাকি ইফ, আনলেস এবং ইন কেস। আমরা জানি ইফ মানে হচ্ছে যদি, আর আনলেস মানে হচ্ছে ইফ নট। অর্থাৎ কোনো ক্লজের মধ্যে যদি আগে থেকে আনলেস ওয়ার্ডটা থাকে, সেই ক্লজের মধ্যে কোনোভাবেই নট ইউজ করা যাবে না। তাহলে আনলেস এর সাথে একই ক্লজে কোনোদিন নট বসানো যাবে না। আশা করি বুঝতে পারছো। এটা একদম কেটে দিলাম। এরপর আসি ইন কেস। ইন কেস মানে কাইন্ড অফ, তোমাকে একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, এখন হচ্ছে বৃষ্টির দিন, এবং বৃষ্টির দিনে আমরা জানি সবাই ছাতা ব্যবহার করে থাকি। তো ধরো তোমার আম্মু তোমাকে বলছেন যে যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিয়ে যেও। এই কথার মিনিং তুমি দুই ভাবে নিতে পারো। একটা হচ্ছে বৃষ্টি যদি হয় তার প্রস্তুতি হিসাবে ছাতা নিয়ে যাব, বাইরে বের হব। আর তুমি আরেকটা নেগেটিভ মিনিংও নিতে পারো, যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিয়ে যাইও, যদি বৃষ্টি না হয় তাহলে ছাতা নিয়ে যাওয়ার দরকার নাই। যদি বৃষ্টি হয় তাহলে প্রথমে হচ্ছে ছাতা ছাড়া যাবা, বৃষ্টি যদি না হয়, ধরো এই মুহূর্তে বৃষ্টি নাই, তুমি ছাতা ছাড়া যাবা, পরে যদি দেখো বৃষ্টি হইতেছে, ভিজে বাসায় আসবা, তারপর ছাতা নিয়ে তারপর যাবা। বৃষ্টি ছাড়া ছাতা নেওয়া যাবে না। এরকম নেগেটিভ মিনিং অনেকে বের করে। সো এরকম ভাবে যদি নেগেটিভ মিনিং বের করতে চাও তাহলে তুমি কোন সময় কোনটা ইউজ করবা। যদি পূর্ব প্রস্তুতিমূলক হইতে পারে এরকম কেসে তুমি ইউজ করতে চাও, ধরো বৃষ্টি হয় নাই, এখন বৃষ্টি, বাইরে বৃষ্টি নাই, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা হিসেবে, পূর্ব প্রস্তুতি হিসেবে তুমি ছাতা নিয়ে যাচ্ছ, তখন ইউজ করবা ইন কেস। আর ওই যে একটা নেগেটিভ মিনিং এর কথা বললাম, যদি বৃষ্টি না হয় তাহলে ছাতা নিয়ে যাও না, পরে যদি দেখো বৃষ্টি হইতেছে তাহলে বাসায় ভিজে আসবা আগে, তারপরে ছাতা নিয়ে যাবা। এরকম নেগেটিভ মিনিং হচ্ছে ইফ দ্বারা বোঝায়। তাহলে ইন কেস এবং ইফ এর পার্থক্যটাও বুঝতে পারছি। আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের ইউজের মধ্যে আমরা ইফটাকে ইউজ করে থাকি মোস্ট অফ দ্য টাইম। সো আমি বেশ কিছু শর্তভিত্তিক কথাবার্তা আগে বলছিলাম, সেসব শর্তভিত্তিক কথাবার্তাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। এবং এই কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা ভাগ করতে পারি টোটাল 4টা ভাগে। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, and the other is third conditional. দেখো যদি বিষয়টা এরকম হয়, আমি শর্ত যেটা দিলাম সেটা অ্যাপ্লাই করলেও যে রেজাল্ট আসে, শর্ত অ্যাপ্লাই না করলেও একই রেজাল্টই আসে, ইন দ্যাট কেস সেটাকে বলবো আমরা জিরো কন্ডিশনাল। এবং জিরো কন্ডিশনালের ক্ষেত্রে কমার আগে যে টেন্স হবে পরেও সেম টেন্সই হবে। এখানে যে টেন্স হবে এখানেও সেম টেন্সে তুমি অ্যাপ্লাই করবা। আশা করি বুঝতে পারছো। তাহলে জিরো কন্ডিশনাল বলতে আমরা এটাকে বোঝায় থাকি। এবার আসি ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে তুমি তো ইফ দিয়ে শুরু করলা সামথিং, কিছু একটা, এবং এখানে কমা আছে। তুমি ইফ যুক্ত যে সেন্টেন্সটা ইউজ করছো, এটা যদি এখানে প্রেজেন্ট হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে তুমি উইল ইউজ করবা। তুমি ক্যান মেও ইউজ করতে পারো, তবে ম্যাক্সিমাম টাইমে আমরা উইলটাই ইউজ করে থাকি। যদি সেকেন্ড কন্ডিশনালের কথা তুমি বলো তাহলে ইফ, এখানে দিলা তুমি কমা, এখানে তুমি দিলা পাস্ট, সেই ক্ষেত্রে তুমি এখানে ভার্বের আগে অক্সিলারি ভার্ব হিসাবে বসাবা উড, কুড, মাইট। উড, কুড, মাইট, ডান। থার্ড কন্ডিশনাল হিসাবে তুমি ইফ প্লেস করলা, দেওয়ার পরে থার্ড কন্ডিশনাল ইফ এর এখানে ধরো পাস্ট পারফেক্ট টেন্স বসাছো। সো পাস্ট পারফেক্ট বসালা, পাস্ট পারফেক্ট টেন্স তুমি এখানে বসাইছো। সেই ক্ষেত্রে তুমি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে উড হ্যাভ
আমি আগে লিখলাম উড কুড সামথিং কিছু একটা, তারপরে হ্যাভ প্লাস ভার্ব 3। এই হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সদের স্ট্রাকচার। সো মোটামুটি তুমি ম্যাক্সিমাম কন্ডিশনাল সেন্টেন্সকে এভাবেই অ্যাপ্লাই করে আনসার করতে পারবা। এর বাদ বাকি দু একটা কথা আছে যে কথাগুলো আমি এখন বলবো। তার মধ্যে একটা কথা হচ্ছে, যদি ইফ এর পরে ইফ বসাইলা, তারপরে সাবজেক্ট বসাইছো এবং সাবজেক্টের পরে তোমাকে বি ভার্ব বসানোর প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে ইজ অথবা আর বসানো যাবে না। ইজ, এম এগুলা না বসায় তুমি সেক্ষেত্রে বসাবা হচ্ছে ওয়্যার। ঠিক আছে? সো ইফ প্লাস সাবজেক্টের পরে বি ভার্ব হিসাবে শুধুমাত্র ওয়্যারকেই বসানো যায় কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ রুল। এছাড়া আমাদের আরেকটা রুল হচ্ছে, যদি আমরা হেড ইউজ করে থাকি, ধরো হেড আই ডান দিস, এই কথাটা কোথাও লেখা আছে, এইটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় হেড তো সামনে দেওয়া আছে, এই হেডটা আসলে সামনের জিনিস না, এখানে সামনে বসতো ইফ, আই এর জায়গায় আই, হেডটা বসবে এই যে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে তুমি এখানে হেডটাকে বসাইতে পারো ইফ আই হ্যাড ডান। তাহলে এটা কি হয়ে গেল আমার কাছে? পাস্ট পারফেক্ট। দ্যাট মিন্স আমি এটাকে থার্ড কন্ডিশনালের আন্ডারের মধ্যে ফেলাইতে পারবো। এছাড়া যদি এটা তোমার ধরো ডান ওয়ার্ডটা না থাকতো, হ্যাড আই দিস, তার মানে বোঝাইতো ইফ আই হ্যাড দিস, আর ইফ আই হ্যাড দিস বলতে বোঝায় সেকেন্ড কন্ডিশনাল। আশা করি তোমরা এই কয়েকটা এক্সাম্পল বুঝতে পারছো সহজেই। সো এবার হচ্ছে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আমরা যদি দেখতে পারি আমাদের হচ্ছে এখানে প্র্যাকটিস, আমরা সরাসরি মাস্টার থেকে এখানে সলভ করি। সো আমি হচ্ছে একটু রেজুলেশনটা কমাচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে ব্রাইটনেসটা কমিয়ে নিয়ে আসলাম। এবার আমরা বেশ কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। কন্ডিশনালস আর অফ, আমরা দেখছি এখানে 4 ধরনের কন্ডিশনাল থাকে। সো 4 কাইন্ডস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউজেস জিরো কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল মানে কি? টেন্স সেম থাকতে হবে। ইফ হি কেম আই উড গো, ইফ ইউ হিট আইস ইট মেল্টস, এখানে দেখো সেম টেন্স আছে। ইফ হি কাম, হির পরে কোনোদিন কাম হয় না। ইফ হি হ্যাড কাম আই উড গো, হয় নাই। তাহলে সি নাম্বার অপশনে সেম টেন্স আছে। এখানেও তুমি দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট, সুতরাং এটাই হবে আনসার। ইফ হি হ্যাজ টাইম হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে। ওকে, এখন দেখো ইফ হি হ্যাজ টাইম, তার মানে কি? এটা আছে আমার কাছে প্রেজেন্টে, প্রেজেন্ট থাকলে এখন নেক্সট কি হতে পারে? যদি এটা জিরোথ কন্ডিশনাল হয়ে থাকে তাহলে এটা প্রেজেন্টে লিখব, আর যদি জিরো কন্ডিশনাল না হয়ে ফার্স্ট কন্ডিশনাল হয়ে থাকে তাহলে আমি সেটাকে ফিউচারে লিখব, উইল দিয়ে লিখব। এখন আমি দেখতে পাচ্ছি এখানে ফিউচার দিয়ে লেখার মতো কোনো অপশন আমার কাছে নাই, আমার কাছে জিরো কন্ডিশনাল হিসাবে প্রেজেন্ট বসানোর সুযোগ আছে। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট হিসাবে ভিজিটস বসাবো। আশা করি বুঝতে পারছি। নেক্সট যাব, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। ওকে, এখানে আমার কাছে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি, এখন কি বসাবা? ইউ উড গেট, গেট, গট, উইল হ্যাভ গটেন। দেখো যেহেতু তোমার কাছে প্রেজেন্ট অলরেডি আছে, তোমার এখানে জিরো কন্ডিশনাল হিসাবে প্রেজেন্ট বসানোর সুযোগ আছে, আবার ফার্স্ট কন্ডিশনাল হিসাবে ফিউচার বসানোর সুযোগ আছে। দেখতেই পাচ্ছি, তাইলে সি নাম্বার অপশন বাদ, এ নাম্বার অপশন বাদ, এটা বসতে পারে। এখানে দেখো এটা কিন্তু ফিউচার ইনডিফিনিটে নাই ভাই, এটা আবার ফিউচার পারফেক্টে দেওয়া আছে। সো ফিউচার পারফেক্ট হওয়ারও সুযোগ নাই। দ্যাটস ওয়াই আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে শুধুমাত্র অপশন বি। বুঝতে পারছো? এভাবে হচ্ছে আমরা সলভ করতে থাকবো। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান ইয়োর স্কিন বার্নস। দেখো ইফ ইউ স্টে টু লং মানে কি? অনেক সময়। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে এখানে আমি কি বসাইতে পারি? যেহেতু ফিউচার নাই, সো আনসার হবে বার্নস। বুঝতে পারছি আশা করি। ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কুল, অথবা ইট উইল ফিল কুল। দেখো এখন তুমি জিরো কন্ডিশনাল বসাবা, জিরো কন্ডিশনাল বসানোর সুযোগ আছে।
ফার্স্ট কন্ডিশনাল বসাবা, ফার্স্ট কন্ডিশনাল বসানোর সুযোগ আছে। এখন আমাকে বলো এই পক্ষের কথা আর এই পক্ষের কথা কি সার্বজনীন কিনা। যদি এরকম হয়ে থাকে সব সময়ের জন্য সত্য, তাহলে আমরা এখানে ফিউচার বসানোর সুযোগ নাই, জিরো কন্ডিশনাল বসাইতে হবে। জিরো কন্ডিশনাল মানে কি, শর্ত ফলুক অথবা না ফলুক সব সময়ের জন্য সত্য। যেমন ধরো ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কুল, শীতকালে ঠান্ডা লাগে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেম কথাই বলে। সুতরাং এটা হচ্ছে একটা ইউনিভার্সাল কথা, অর্থাৎ এখানে আমার কন্ডিশন বা শর্ত দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের আনসার অবশ্যই এটাকে আমি জিরো কন্ডিশনাল হিসেবে রাখবো। ইউনিভার্সাল যেসব কেস আছে, অভ্যাসজনিত কাজগুলো আছে, সেসব ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল ইউজ করব। সো এখানে ইউনিভার্সাল হিসেবে আমরা জিরো কন্ডিশনালকে বেছে নিব। আশা করি বুঝতে পারছি। নেক্সটে যাব, ইফ ড্যাশ ইফ এলেক্স ড্যাশ মি আই উইল ইমেইল দ্য ডকুমেন্টস। দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার, সুতরাং এখানে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট বসবে। নেক্সট, ড্যাশ উই উইল নট হ্যাভ মাচ টাইম। ওকে, ইফ হি নট এভাবে বসানোর সুযোগ থাকে না। আনলেস এর পরে কোনোদিন নট বসে না। ইফ হি ডিড নট কাম উই উইল নট, ডিডের সাথে কোনোদিন উইল নট বসে না। ইফ হি কেম, পাস্টের সাথে কোনোদিন উইল নট বসে না। তাহলে বাকি আছে আমার কাছে একটা অপশন, সুতরাং এটাই হবে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছি, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। নেক্সট, ইফ এ রাবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারিলি লুজ ইটস কালার। সো দেখো ইফ এ রাবি ইজ হিটেড, ওকে এটা দিলাম আমি। এখন হইতে পারে এটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিটে রাখবো, অথবা হইতে পারে এটাকে আমি ফিউচার ইনডিফিনিটে রাখবো। তো আমার কাছে উড বসানোর সুযোগই নাই। ইট ডাজ টেম্পোরারিলি লস ইটস কালার, ডাজ কেন হবে, লস তো নিজে একটা ভার্ব, সুতরাং এর আগে যদি আমি অক্সিলারি ভার্ব বসাইতে হয় আমি বড় জোর উইল বসাইতে পারি। হ্যাজ দিলে কি লস থাকতো, হ্যাজ দিলে লস্ট হয়ে যাইতো, সুতরাং হ্যাজ বসানোরও সুযোগ নাই। সো আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অবভিয়াসলি অপশন এ উইল। আশা করি বুঝতে পারছি। সো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আশা করি সবগুলো কোয়েশ্চেনের আনসার করতে পারবা। যদি কারো কোনো কোয়েশ্চেনে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা, এবং তোমরা হচ্ছে এখন এই সবগুলা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো। আমি এখানে আছি, কত নাম্বার 82 নাম্বার পর্যন্ত প্রথমে সলভ করবা, এরপর হচ্ছে ইয়োর টার্ন শুরু হবে। ঠিক আছে, ওকে ফাইন। শুধুমাত্র একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদেরকে এখানে আমি একটু দেখায় রাখি। মেবি এটা 77 নাম্বার কোয়েশ্চেন, না 77 না, ওকে শুট দিয়ে একটা কোয়েশ্চেন আছে তোমাদের বইয়ের মধ্যে, যে কোয়েশ্চেনটা আমরা পড়াই না, কারণ হলো এই কোয়েশ্চেনটা একটা এক্সেপশনাল কোয়েশ্চেন, 147 নাম্বার কোয়েশ্চেনটা। তো এই 147 নাম্বার কোয়েশ্চেনটা অবশ্যই তোমরা একটু আলাদা করে মনে রাখবে, বাকি সব কোয়েশ্চেন তুমি এখান থেকে সলভ করতে পারবা। ওকে, সো 147 নাম্বার কোয়েশ্চেনটা আমি এখানে লিখে রাখলাম যে 147, এই কোয়েশ্চেনটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। বাকি সবগুলো কোয়েশ্চেন তুমি আমি এখানে যা কিছু বলছি এর মধ্যে থেকে সলভ করতে পারবা। তো আমাদের এখান থেকে আমরা দেখো এই যে আমাদের এই টপিকটা এত শত শত কোয়েশ্চেন, 182টা কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেনই কিন্তু আমরা খুব দুর্দান্ত ভাবে সলভ করতে পারবো। সো লেটস স্টার্ট ইওর প্র্যাকটিস।